বলছি দাদা, মানিক ফকির আছেন যিনি তৃণমূল সমর্থক এবং তিনি নিজেকে কবি হিসাবে দাবি করেন। তো তিনি সম্প্রতি দেখলাম যে তিনি বারবার করে মুসলিমদের সম্পর্কে বলছে যে তারা নাকি বেঈমান এবং যারা বিজেপি করেন তারাও বেঈমান। শোনেন মানে এটা কি বলবেন? শোনেন পশ্চিমবাংলার মাটিতে যেমন অত্যাচারী শাসক, ঘাড় কাত বিরোধী দল সেইভাবে। কারণ আমাদের বিরোধী দল এর আগে আমরা দেখেছি, বিরোধী দলের পার্থ চ্যাটার্জি যে মানে চাকরি চোর পার্থ, ৭৭-এর পার্থ আর ৭৩-এর মানে ২৭-এর অর্পিতা, এই চাকরি চোর একসময় বিরোধী দল চালিয়েছে আমরা দেখেছি। পরে সূর্যকান্ত মিশ্র চালিয়েছে দেখেছি। পরে সিপিএমরা বিক্রি করে দিয়েছে আব্দুল মান্নানের কাছে, সেটাও দেখেছি। বর্তমানে আমাদের দাদা শুভেন্দু অধিকারী, বাংলার ভূমিপুত্র নন্দীগ্রামের, তিনি বিরোধী দল চালাচ্ছে। এই সরকার পক্ষের সমস্ত দুর্নীতিটাকেই টাচ করছে। তার জন্যই সরকার এই সমস্ত এই মানিক ফকির আজগার মতো ২ নম্বরের লোকগুলোকে সাজিয়ে তুলে দিয়েছে যে তোমরা এইভাবে আমার পক্ষে বলো আর মানে বিজেপির পক্ষে বিপদ করো, মানে বিপক্ষেই বলো। কারণটা কি জানেন দাদা? যারা মদ খেয়ে মাতলামো করে তারা কিন্তু অন্যের গোষ্ঠী উদ্ধার করে দেয়, নিজের গোষ্ঠী উদ্ধার করে না। এই মানিক ফকিরের মতো ছোট লোক, অপদার্থ, এই রকম মানুষরা এইরকমই করে, অন্য জাত নিয়ে কথা বলে, নিজের জাতকে একটু চিন্তা ভাবনা করে না। এদেরকে ফকির সাত পাড়া হাত পেতে পেতে খেয়ে এদের স্বভাবটা এমন নিচে নেমে গেছে যেদের আর বলার মতো কোনো জায়গা নেই দাদা। বলছি যে অগ্নিমিত্রা পাল, তার সম্পর্কে উল্টোপাল্টা বলা হচ্ছে, তাকে নিয়েও বলা হচ্ছে যে তাকে বের করে দেবো, সে এখান থেকে দেশ ছাড়া করে দেবো। মানে এসব কি হচ্ছে দেখি দাদা, অগ্নিমিত্রা পাল হলো পশ্চিমবাংলার একজন বিরোধী ছায়াশক্তি বিধায়িকা। তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়িকা। আর সিদ্দিকুল্লাহ হলো তৃণমূল চোরের একজন বিধায়ক, তিনি মন্ত্রী হয়েছেন, কারামন্ত্রী। ওর মতন একটা অপদার্থ, অযোগ্য, অশিক্ষিত, উনি একটা ধর্মীয় বলে পরিচিত করে, যে আমি আগে জামাতি উলেমা হিন্দ বলে পরিচিত করতো। আমার মনে হয় এর মতন অপদার্থহীন আর কখনো দেখিনি। ও কারামন্ত্রী, ওকে কারাগারে রেখেই আমার মনে হয় বিচার চাওয়া উচিত। একজন বৈধ ভোটারকে দেশ থেকে তাড়িয়ে দেবে, বৈধ নাগরিককে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা এমএলএর কি পাওয়ার আছে এটা আমার জানা নেই। আইনের জায়গা ফেলে ওকে নিশ্চয়ই টাইট দেও। ওর মতো মানিক ফকিরের মতো ছোট লোকদেরকে টাইট দিয়ে ভারতীয় জনতা পার্টি এটা প্রমাণ করতে চায়। সামনে ইলেকশন বলে আমরা আর মাথা গরম করছি না, কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা এমন একটা ছাত্র ছায় বড় হয়েছি, আমরা মানুষের, আমরা রাজনৈতিকভাবে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। তার প্রমাণ এসছে 2026-এ। সুগ্নি তো আর দেশে নেই, কোন ভাগা রেখে এরা পড়বে? আপনি তৃণমূলের মমতা সহ এরা কোন ভাগা রেখে পড়বে? এদের নিশানাও পাওয়া যাবে না দাদা। আর কটা দিন অপেক্ষা করলেই সব চরিত্র পেয়ে যাবেন আপনি। বলছি তৃণমূলের মধ্যে একটা বড় অংশ গোষ্ঠীদ্বন্দ্বে মানে মাতোয়ারা হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পোস্টার, বলছে তৃণমূল কংগ্রেস বাঁচাও, এই নামে পোস্টার পড়ছে বিভিন্ন জায়গায়। কি বলবেন, মানে এই গোষ্ঠীদ্বন্দ্ব কেন? এই গোষ্ঠীদ্বন্দ্ব দাদা দেখুন, 15টা বছর ধরে যে দুর্নীতি আর দুর্নাম কিনে নিয়েছে পার্টিতে, তার জন্য এদের টিকিটপত্র দিচ্ছে না। আর যদিও টিকিট দিচ্ছে, পছন্দসই লোকগুলোকে টানছে না। তার জন্য একদল এর এখানে তৃণমূল যারা করে, এখানে মানি পাওয়ারের খেলা হয়। এখানে জনপ্রিয় কিছু নেই, মেরে ধরে দুর্নীতি করে লুটে পেটে ভোটগুলো করে নেয়। এরা তো কোনো রাজনীতি করে না, এরা এসছে কচুর পাতা জল যেরকম সূক্ষ্মভাবে থাকে, হাওয়া যেদিকে হয় সেদিকে। এই তৃণমূলদের এই কালচারিংটা সত্যিকারের তাই। এরা রাজনীতি করতে আসেন, দেশটাকে শ্মশান বোয়াতে এসছে। বলছি প্রতিকুর রহমান তো তৃণমূলে চলে গেল সিপিএম ছেড়ে, মানে কি বলবেন? দাদা, প্রতিকুর রহমান নামে যিনি, ইনি হচ্ছে অপতীক। ইনি এনে যদি সত্যিকারের বাম ঠিকঠাক বাম আমলে যেভাবে উনি খেয়ে দিয়ে বড় হয়েছে, এখন দুঃসময় এর কালচারিং দেখে মনে হলো যে একটা অপদার্থ। যদি বলেন কেন, যদি পার্টির মধ্যে থেকে যে লড়াইটা করণীয় সেটা এ না করে, এ আমাদের বাংলায় একটা কালচার আছে 2011 সালের পর থেকে এটা হচ্ছে, যেটা সাপে যদি মানে কামড়ায় গরুর আর বাড়িওয়ালা জল পড়া খেতে হয়। এ প্রতিকুর রহমানের তাই হয়েছে। ওখান থেকে লাথি মেরে তেড়ে দেবে, আর বামেদের কাছ থেকে নিজেরাও তো গেছে। এর প্রতীক বলা যায় না, এর বেপথেই হাঁটেছে। আর এর বেপথেই হাঁটার কারণ হয়ে গেছে যে অত্যাধিক লুবি হয়ে গেছে। বলছে এইভাবে টাকার কাছে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে। পশ্চিমবাংলা দেখুন, মমতা ব্যানার্জি আসার পর থেকে সত্যিকারের কথা আইন বলে কিছু নেই। আর এখানে দলের কোনো জাত বিচার হয় না, বেজাতির মতো সব চলাফেরা করছে। এরা জিতবে এক দলে আর কাজ করবে আর এক দলে। যেমন এই কদিন আগে একজন পরলোক গমন করেছে মুকুল রায়, ভোটে জেতার পর থেকে দেখেছেন সারা জীবন 5টা বছর কাটিয়ে দিলে তৃণমূলের হয়ে। আর পাল্টা ইলেকশনে ভগবান আর তার নজরে রাখলো না। কারণ এগুলো পাপের প্রায়শ্চিত্ত বললেই ভুল হবে না। এ প্রতিকুর রহমানের অবস্থা তাই হবে দেখেন। বলছি এই যে এসআইআর এ প্রায় 1 কোটির ওপরে মানুষের নাম বাদ যাচ্ছে, মমতা ব্যানার্জি তো লাফাচ্ছে। দেখুন, এনার 50 ফুট মতন স্টেজ লাগে বক্তৃতা দেওয়ার জন্য। ওনার 2-5 ফুটে আমরা যেমন এক জায়গায় দাঁড়িয়ে অনেক কিছু বলি, কিন্তু ওনার ওরকম লাগে না।
40 ফুট 50 ফুট স্টেজ লাগে, এ মাথাতে ও মাথায় শুধু খালি মানে গেয়ে যাওয়ার জন্য, গানটা গাওয়ার জন্য। ইনি সেই মমতা ব্যানার্জি, এনার নিয়ে মন্তব্য করার দরকার নেই। 26-এ এনার বিদায় ঘন্টা বেজে গেছে, একে প্রার্থনা করবে পশ্চিমবাংলার মানুষ, সেটা একদম সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে নিয়েছে। আরজিকর আরও বিভিন্ন সমস্ত দুর্নীতি, আনিস খানের মৃত লাশকে ওরা জীবিত মৃত লাশকে ইন্সপেকশন করে কবর থেকে বার করে, এরকম কিছু দুর্নীতি, বক্তুয়ে পুড়িয়ে মারা। মমতার চরিত্র বলে কিচ্ছু নেই, এ নিজেকে নিজে ক্ষমতালোভী হয়ে গেছে, এর মধ্যে কোনো জ্ঞান বিবেক নেই। বিরোধী যেদিন ছিল এ ভালো ছিল। বলছি এত বড় ফুট মঞ্চ লাগে কেন, মানে এত লাফালাফি করে কেন? এনার এত বড় মঞ্চ লাগে, ইনি তো অ্যাকচুয়ালি এনার গোড়া হচ্ছে ওপার বাংলা, তাই ওপার বাংলা এপার বাংলা আসতে একটা সাগর পার হতে হয়। সেই সাগরটাই উনি মনে করে যে এই বড় মঞ্চ হলি, আমি মনে করে এ মাথাতে ও মাথা গেলে মনে করে যে আমি পশ্চিমবাংলা থেকে মানে বাংলাদেশ থেকে এপার বাংলায় এসেছি, এই জন্যই এই বড় মঞ্চটা লাগে। না, বারবার করে বিরোধী দলনেতাকে আক্রমণ করছেন, কি বলবেন? শুনুন দাদা, একদম স্পষ্ট কথা, স্ট্যান্ডার্ড ফর চ্যালেঞ্জ। বিরোধী দলের উপরে যদি এই মুহূর্তে কোনোদিন কোনো আক্রমণ হয়, ইলেকশন পর্যন্ত আমরা এই 3.5 কোটি মুসলমান আছি, বিশ্বাস করুন আস্তে করে এই কালীঘাটে পিলার ধরে নাড়া দেবো। সেই পিলারের নাড়া খেয়ে কালীঘাটের অবস্থা কি জায়গায় পৌঁছাবে সেটা বুঝতে পারবে। একবার বিরোধী দলের বারবার অ্যাটাক করছে, আমরা ধৈর্য ধরে সহ্য করে নিচ্ছি। এইবার কিন্তু আর রংবাজি বরদাস্ত করবেন, এর জবাব দিয়ে দেবো, আপনি পরীক্ষা করে দেখবেন। আর যারা পশ্চিমবাংলায় বিরোধী আমরা যারা আছি, আমাদেরকে খুব নরম মনে করছে, আমরা কিন্তু নরম নয়, আমরা শুধু খালি আমরা পার্টির রুলসটাকে মানি বলে আমরা একটু নরম হয়ে আছি। বলছি কংগ্রেস এবারে কিরকম রেজাল্ট করতে পারে, মানে আদৌ কিছু করতে পারবে? কংগ্রেসের অবস্থা, কংগ্রেস সিপিএম এ দুটো জিরো হবে, এটা কোনো সন্দেহ নেই। এখানে কংগ্রেসের আগের যা দুটো একটা ছিল, এবারে আর মনে হচ্ছে মানে খাতা খোলার মতো জায়গা নেই। সিপিএম এর মতো এদের অবস্থা এই হবে। রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছে, কি বলবেন? শুনুন, রাহুল গান্ধী হচ্ছে, ওনার মা একজন বিদেশিনী। উনি আজ পর্যন্ত দলকে ক্ষমতা আনার পরে নিজে প্রধানমন্ত্রী বসতে পারবে না। সেই 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 মায়ের গর্ভের সন্তান। আমি ওর কথা অতটা গুরুত্ব দিই না। যতদিন নরেন্দ্র মোদী, আমাদের ভারতীয় জনতা পার্টি যতদিন বেঁচে থাকবে, আমার আশা করা যায় রাহুল গান্ধীর চিন্তা কোনোদিন সফল হবে না। আর একটা কথা বলে যাই, এই সিপিএম কে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়া, এটা দুজন সমান। কারণ এরা ইন্ডিয়ান জোট, এই ইন্ডিয়ান জোটে যে সিপিএমও আছে, তৃণমূলে আছে। তার জন্য সিপিএম যারা করে তারা তৃণমূলকে ভোট দেওয়া আর সিপিএম কে ভোট দেওয়া দুটো এক। পশ্চিমবাংলা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে দাদা এইটা মেনে নিতে হবে। আর যারা এই আওয়াজ যতদূর যাবে, যার কানে কানে যাবে, ভুল করে আপনারা কোনোদিন সিপিএম তৃণমূলকে যারা পছন্দ করেন না, একদম এদের পক্ষে করবেন না। 26-এ আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছি, এটা 100-100। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা।